বতুতা। ইবন বতুতা আসলে একজন পর্যটক। অনেকে মনে করেন তিনি বুঝি আরব দেশের মানুষ, তা কিন্তু নয়। তিনি আফ্রিকার মানুষ, তানজানিয়ার নগরের লোক। পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। আরও দুটো ডাকনাম ছিল তার, শামসুদ্দিন আর মাওলানা বদরুদ্দিন। দেশ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন পৃথিবী দেখতে, বয়স তখন মাত্র 21। সময়টা ছিল 1325 খ্রিস্টাব্দ। পৃথিবীর এদেশ সেদেশ ঘুরতে ঘুরতে একদিন পৌঁছে গেলেন দিল্লিতে। দিল্লির সিংহাসনে তখন তুগলক বংশের তুর্কি সুলতান মোহাম্মদ বিন তুগলক। সুলতান হাত বাড়িয়ে অভ্যর্থনা জানালেন বিদেশিকে, বসবাসের জন্য করে দিলেন আরামের ব্যবস্থা। আর কিছুদিন পরেই দিল্লির দরবারে পেয়ে গেলেন কাজী বা বিচারপতির পদ। প্রায় 8 বছর ছিলেন এই সম্মানের পদে। তারপর 1352 সুলতান একদিন ডেকে বললেন, আপনাকে যেতে হবে চীন দেশে। কেন? আমার দূত হয়ে আমি ওই দেশের সঙ্গে মৈত্রীর সম্বন্ধ গড়তে চাই। চীনের পথে পা বাড়াবার সময় ভারতবর্ষের বহু জায়গা দেখা হয়ে গেল তার। চোখও ছিল তার সব কিছু খুঁটিয়ে দেখার। ভারতবর্ষ থেকে দেশে ফিরেছিলেন 1353, অর্থাৎ পুরো 28 বছর ধরে এদেশ থেকে এদেশের নারী নক্ষত্র দেখেছেন। দেশে ফিরে 2 বছর পরে লিখে ফেললেন নিজের ভ্রমণ কাহিনী। তার নামটা বিরাট, তুফান উদ্যান ফি হরাইব ইল অমাসার উয়া আজয়েব ইল আবসার। কিন্তু এর একটা সংক্ষিপ্ত নামও ছিল রেহালা, মানে ভ্রমণ কাহিনী। ইবন বতুতার ভ্রমণ কাহিনী থেকে আমরা জানতে পারি ভারতবর্ষের অনেক খবর। মোহাম্মদ বিন তুগলকের আগে পরে দিল্লির রাজদরবারের খবরও সেখানে অনেক। মোহাম্মদ বিন তুগলককে তিনি এগিয়ে গেছেন নিখুঁত করে। বতুতার চোখে একই সঙ্গে তিনি দেবতা এবং দানব, একই সঙ্গে দয়ার সাগর, আবার নৃশংস শাসক। তার রাজধানী তরুণদ্বারে সবসময় ভিখিরির ভিড় আর রক্তাক্ত মানুষের পাহাড়, যাদের হত্যা করেছেন তিনি। তার বিদ্যা বুদ্ধি ছিল যথেষ্ট, হাতের লেখাও ছিল চমৎকার, স্মৃতিশক্তি প্রখর, ব্যক্তিগত জীবন পবিত্র, নিষ্ঠাবান মুসলমান। দর্শন, বিজ্ঞান, কবিতা, গণিত এসবে দক্ষ। জানতেন চিকিৎসা, জানতেন অনেক ভাষা। কিন্তু দোষের মধ্যে একটাই ছিল সাংঘাতিক, রেগে যেতেন হঠাৎ হঠাৎ। আর রেগে গেলেই এই ন্যায়পরায়ণতা মানুষটা উঠতেন নরখাদক হয়ে। তার সময় দেশে হিন্দু আর মুসলমানদের মধ্যে মিলন ছিল না মনের। তবে সুলতানের দরবারে কিছু হিন্দু রাজকর্মচারীও ছিল। একবার একজন হিন্দু প্রজা স্বয়ং সুলতানের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল কাজীর কাছে, সুবিচারও পেয়েছিল। সুলতান শ্রদ্ধা করতেন হিন্দু যোগীদের। একবার এমন হলো যে কোনো একজন যোগী তার সব অলৌকিক কাণ্ড কারখানা দেখাচ্ছিলেন সুলতানকে। ইবন বতুতা ছিলেন সেইখানে। দেখতে দেখতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। সুলতান কীরকম ছটফটে পাগলা ধরনের মানুষ ছিল তারও ছবি আঁকা আছে এই বতুতার বিবরণে। একবার ঠিক করলেন দিল্লি থেকে রাজধানী উঠিয়ে নিয়ে যাবেন দেবগিরি। দেবগিরির নতুন নামও হয়ে গেল সঙ্গে সঙ্গে দৌলতাবাদ। হুকুম জারি হয়ে গেল দিল্লির সমস্ত লোককে চলে যেতে হবে দৌলতাবাদে। দিল্লি জুড়ে তখন হাহাকার, এ কী সর্বনাশ! এতদিনের ঘর সংসার ছেড়ে হুট করে ভিন দেশে চলে যাওয়া যায় নাকি? অথচ যেতেই হবে, না গেলে হাতে মাথা কাটবে সুলতান। অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক যাবে যাবে। এই রকম সময় আবার হুকুম জারি হলো, না, দৌলতাবাদ থেকে ফিরে এসো দিল্লিতে। দিল্লি থেকে চীনে যাওয়ার পথে তিনি দেখেছেন চাটগা, অর্থাৎ সোনার গা, শ্রীহট্ট। আর তার ভ্রমণ কাহিনীতে বাংলাদেশের বিবরণ ভুরি ভুরি। বাংলাদেশের তিনি নাম দিয়েছিলেন দুখজ এ পুর ইনিমাত। এর মানে হলো প্রাচুর্যের নরক। প্রাচুর্যই যদি, তাহলে আবার নরক কেন? নরকের জন্য দায়ী হলো জলহাওয়া। এদেশের আর্দ্র জলবায়ু সহ্য হতো না তাদের মতো বিদেশিদের। তিনি বলেছেন বাংলাদেশের মতো শস্যের কম দাম আর কোথাও নেই পৃথিবীতে। বিশাল এই দেশ, ধান ফলে প্রচুর। তার সময় চাল ডাল বা জিনিসপত্রের দাম শুনলে মনে হবে এ বুঝি রূপকথা। সত্যি কখনো এমন সোনার দেশ ছিল নাকি? 1 মণ চাল এখনকার দিনের 12 পয়সা, 1 মণ ঘি 145 পয়সা, 1 মণ চিনি 145 পয়সা,
1 মণ তিল তেল 73 পয়সা, 15 গজ দামি কাপড় 200 পয়সা, একটা দুধের গাই 300 পয়সা, একটা মুরগি 20 পয়সা, একটা ভেড়া 25 পয়সা। ইবন বতুতা একজন বাঙালি মুসলমানের মুখে শুনেছিলেন যে তিনি, তার স্ত্রী আর একজন চাকর, এই 3টে মানুষের খাওয়া দাওয়া সারা বছরের খরচ 1 টাকা। বাংলাদেশে তখন মানুষও বিক্রি হতো। একটি সুন্দরী মেয়ের দাম 70 টাকা, স্বাস্থ্যবান ছেলের দাম 150 টাকা। ইবন বতুতা নিজেও কিনেছিলেন একটি সুন্দরী বালিকা, তার নাম অসুরা। তার একজন সঙ্গী কিনেছিলেন লুলু নামের এক বালককে। বাংলাদেশের প্রথম যে শহরে তার পা পড়েছিল তার নাম সোদকাউন, অর্থাৎ চট্টগ্রাম। কাছেই গঙ্গা নদী, নদীতে দেখেছেন অসংখ্য নৌকো আর জাহাজ। বাংলার সুলতান তখন ফখরুদ্দিন, ডাকনাম ফকরা। ওই সব জাহাজে চেপেই তিনি যুদ্ধ করতে যেতেন লক্ষ্যবতীর সঙ্গে। বক্তৃতার খুব ভালো লেগেছিল সুলতানকে। বিদেশি বণিক, সুফি আর ফকিরদের ইনি শ্রদ্ধা করতেন। একবার তো একজন ফকিরকে তিনি নায়েব করে দিলেন চট্টগ্রামের। তবে দুঃখের কথা হলো, নায়েব হয়েই বদলে গেলেন ফকির সাহেব। সুলতানের একমাত্র ছেলেকে হত্যা করে সুলতানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে বসলেন তিনি। অবশ্য পরে সুলতানের হাতেই গর্দান থেকে মাথাটা কাটা পড়েছিল তার। ইবন বতুতা চট্টগ্রাম থেকে গিয়েছিলেন কামরূপ। সেখানে পাওয়া যায় কস্তুরী মৃগ। এখানকার মানুষেরা জাদুবিদ্যা, ভোজবাজিতে খুব পটু। বতুতা তুর্কিদের সঙ্গে ওখানকার পাহাড়ি জনসাধারণের খুব মিল খুঁজে পেয়েছিলেন, কারণ তারা খুব পরিশ্রমী। বতুতা যে কামরূপ পর্বতমালার দিকে ছুটে গিয়েছিলেন, সেটার পিছনে মূল কারণ ছিল শেখ জালালউদ্দিন নামের একজন সাধুকে দেখা। 150 বছর বেঁচেছিলেন তিনি। পরপর 10 দিন ধরে অনশন করতেন। এইভাবে 40 বছর উপবাসে কাটিয়েছেন। উপবাস ভাঙতেন নিজের পোষা গরুর দুধ খেয়ে। সারা রাত শাল গাছের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতেন তিনি। শেখ জালালউদ্দিনের কাছে কিছুদিন কাটিয়ে তিনি চলে এলেন হোবাং শহরে। তার মতে এটাই নাকি বাংলার সবচেয়ে গৌরবের শহর, আর তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্য। যেতে হয় নদীর উপর দিয়ে। নদীর নাম নহর উল আসবাক, মানে নীল নদী। বতুতার মনে হয়েছিল যেন মিশরের নীল নদী। দুপাশে তেমনি সারি সারি জল তোলার যন্ত্র, তেমনি নয়নাভিরাম গ্রাম, তেমনি চোখ জুড়োনো ফল ফুলের বাগান। 15 দিন ধরে এই নদী পেরিয়েছিলেন তিনি। পথে পড়ল বাজার। বাজারের সামনে অনেক নৌকা। 2টো নৌকো মুখোমুখি হলেই বেজে ওঠে ঢোল। এইটি হচ্ছে তাদের পরস্পরকে শুভেচ্ছা জানানোর প্রথা। সুলতান ফখরুদ্দিনের হুকুম ছিল, নদীতে কোনো সময় ফকিরদের কাছ থেকে ভাড়া চাওয়া চলবে না। উল্টে যারা ক্ষুধার্ত তাদের সেবা করতে হবে খাইয়ে দাইয়ে। শহরের কোনো ফকির এলে তাকে ভিক্ষে দিতে হতো 8 দিনার। 15 দিন ধরে নদী পেরিয়ে ইবন বতুতা পৌঁছেছিলেন সোনার কাওয়াং, অর্থাৎ সোনার গাঁয়ে। সোনার গায়ে বন্দরেই তিনি চেপেছিলেন জাংকে। আর জাংকে মানে হলো চীন দেশের এক রকমের বড় জাহাজ। সেই জাহাজে চেপেই ইবন বতুতা পাড়ি দিয়েছিলেন সুমাত্রায়। ইবন বতুতা দেখেছেন সমাজের অভিজাত গৃহস্থেরা যেমন নারী তেমনি পুরুষ সকলেই যাতায়াত করে চতুর্দোলায় চেপে। মেয়েদের চতুর্দোলা ঝোলে সিল্কের পর্দা। পান খাওয়াটা ঘরে ঘরে প্রথার মতো। পানের রঙে সকলেরই ঠোঁট রাঙা হয়। পান খেতেন সুলতানও। সুলতান যদি কোনো অতিথিকে পান উপহার দিতেন, সেটা হতো তাকে দারুণ সম্মান জানানো। সোনা বা দামি পোশাক দিয়ে সম্মান জানানোর চেয়েও এই পান উপহার দেওয়ার মূল্য অনেক বেশি। পান হাতে পেলেই সেটা মুখে পুড়ে দেওয়াটা নিয়ম ছিল না। প্রথমে খুঁটে নিতে হবে সুপুরি, পানটা খুলে, তারপর পান খাওয়া, তারপরে চুন। পান খেলে হজমের শক্তি বেড়ে যায় 2 গুণ। এই জন্যই প্রাণের চরণ ঘরে ঘরে। বাংলাদেশের যেসব ফল চোখে পড়েছে বতুতা, তার মধ্যে রয়েছে আম, জাম, কমলালেবু, আঙুর, ডালিম এবং নারকেল। তৈরি করা খাবারের মধ্যে সবচেয়ে সুস্বাদু ছিল চাপাটি, পরোটা এবং শিক কাবাব। বাংলাদেশে সতীদাহ চোখে পড়েছিল ইবন বতুতার। তিনি মুগ্ধ হয়েছিলেন সতী নারীর প্রচণ্ড মনোবল দেখে। একজন সতীর স্বামী মারা গেছে যুদ্ধক্ষেত্রে। এই সংবাদ পেয়ে সেই সতী নারী স্নান করে নিজেকে সাজালেন সবচেয়ে দামি শাড়ি গহনায়। তারপর ঘোড়ায় চড়ে ব্রাহ্মণ, পুরোহিত আর আত্মীয়দের সঙ্গে নিয়ে চললেন সেই দিকে যেখানে সাজানো হয়েছে চিতা। তার এক হাতে একটা নারকেল, অন্য হাতে একটা আয়না। সকলের আগে চলেছে বাজনদারের দল। চিতা সাজানো হয়েছে গাছের দিকে ছায়ায়।
তার একদিকে একটা মন্দির, অন্যদিকে পুকুর। চিতার জায়গাটা পর্দা দিয়ে ঘেরা, যাতে কেউ দেখতে না পায়। চিতার কাছাকাছি এসে সতী আবার স্নান করলেন সেই পুকুরের জলে। তারপর একটা মোটা শাড়ি পরে, নিজের দামি শাড়ি আর সোনার দামি দামি গয়নাগাটি সব বিলিয়ে দিলেন অন্যদের। তারপর তিনি প্রার্থনায় বসলেন চিতায় প্রাণ দেওয়ার আগে। এই দৃশ্য দেখতে দেখতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বতুদা। বতুদার বিবরণ থেকে আমরা জানতে পারি রাষ্ট্র ব্যবস্থারও অনেক খবর। যেমন সুলতানের সৈন্য ছিল দু ধরনের, পদাতিক আর অশ্বারোহী। ছিল গোয়েন্দা বা গুপ্তচর বিভাগ। প্রত্যেক শহরে থাকতো কাজী। দেশের মানুষের যা কিছু নালিশ সব জানাতে হতো এই কাজীর কাছে। এর জন্য কোনো পয়সা লাগতো না। এমনকি স্বয়ং সুলতানের বিরুদ্ধেও যদি কারো নালিশ থাকতো, তাও জানাতে হতো এই কাজীর কাছে। সাধারণ মানুষ বিশ্বাস করত যোগী বা ত্রান্তিক সন্ন্যাসীদের। তাদের দেওয়া কবচে বা টুকটাক ঔষধে অনেক কঠিন অসুখও সেরে যেত বলে সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ছিল তাদের সম্বন্ধে। দেশের মানুষেরা কাজ করত নানা রকমের। তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ গণৎকার, কেউ চাষি, কেউ ব্যবসায়ী, কেউ ঠিকাদার। কেউ কাজ করে রাজার বিভাগে, কেউ বা সেনা বিভাগে। ওই সময়কার বাংলাদেশের মসলিন ছিল বিখ্যাত। পৃথিবীর দেশ দেশান্তরে তার নাম ডাক এবং খ্যাতি ছিল। বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় অনেকগুলি মুসলিম কিনেছিলেন ইবন বতুতা। নমস্কার।